নির্বাচনকে শঙ্কায় ফেলতে আন্দোলন গণতন্ত্রের পক্ষে নয়, পিআর চাইলে নির্বাচনে জিতে আসার আহ্বান বিএনপির। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ ভারতের খপ্পরে পড়ার শঙ্কা নেতাদের। আপনারা রাস্তায় নেমে যে আমাদেরকে বিভক্তি করার হীন চেষ্টা করছেন, এটা কি গণতন্ত্রের পক্ষের লোক হলেন? সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় যান, সংবিধান পরিবর্তন করে পিআর দেন। আওয়ামী লীগ মনে করছে যদি নির্বাচন কোনোভাবে ঠেকিয়ে দেওয়া যায় তো ভারতের প্রেসক্রিপশনে এখানে অন্য কোনো সরকার ক্ষমতায় বসবে। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ প্রায় অভিন্ন দাবিতে আন্দোলনে কয়েকটি ইসলামী দল। রাজপথ থেকে নির্বাচনী জোট ঘোষণার আভাস, শরিকদের সর্বোচ্চ ছাড় দিতে রাজি জামাত। নির্বাচনে আমরা একটা সমঝোতা করা এই সিদ্ধান্ত এবং ঘোষণা আমাদের আগেই আছে। বর্তমানে যে যুগপথের মতো যে আন্দোলনগুলো চলছে তারই কিন্তু একটা বাস্তবতা। জোট অ্যালায়েন্স রাজপথেও কি হয় তৈরি হয়ে যায়, আমরা একটা বৃহত্তর ইসলামী জোট করব। জোটের মধ্যে একটা বড় ভাই সুলভ বিগ ব্রাদারলি অ্যাটিটিউড আমাদের থাকবে না। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচনের আগে রাবিতে শাটডাউন, সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের পর ডাকসু নির্বাচন দাবি ছাত্রদল সহ 6টি প্যানেলের। অনিয়মের ব্যাখ্যা না দেয়ায় ডাকসু ভোটের বৈধতা নেই দাবি আবিদের। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন শহীদ সৈকতের বোন সেবন্তী। জুনায়েদকে আসামি পক্ষের জেরা, গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ। উচ্চ মাধ্যমিকের বইয়ে যুক্ত হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায়। স্থান পাবে 3 বিতর্কিত নির্বাচন, নির্মোহ ইতিহাস তুলে ধরার তাগিদ। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধান উপদেষ্টা, সফরসঙ্গী বিএনপি, জামাত ও এনসিপি নেতারা। আজ শুরু উচ্চ পর্যায়ের বৈঠক। এবং বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর বিভিন্ন সড়ক অলিগলি। শিক্ষার্থী কর্মজীবীদের চরম ভোগান্তি, বংশালে জমে থাকা পানিতে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলন কোনোভাবেই গণতন্ত্রের পক্ষে নয়। পিআর চাইলে আগে নির্বাচনে জিতে আসার আহ্বান বিএনপি নেতাদের। তারা আরও বলেছেন, ফেব্রুয়ারিতে ভোট না হলে ভারতের খপ্পরে পড়বে দেশ, তাই ষড়যন্ত্র প্রতিহত করার বিকল্প নেই। তারা আরও বলেন, 111-এর মতো -2 বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। আগামী নির্বাচন কোন পদ্ধতিতে হবে এ নিয়ে রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি যুক্তিতর্কে বাড়ছে সংশয়। পিআর সহ নানা দাবিতে আলোচনার টেবিল ছেড়ে কোনো দল নেমেছে রাজপথে। আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনের বিপক্ষে অনড় বিএনপি বলছে, পিআরের দাবিতে আন্দোলন কোনোভাবেই গণতন্ত্রের পক্ষে নয়। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক আরও বলেন, পিআর চাইলে ভোটে জিতে আসতে হবে। তারা রাস্তায় নেমে এই ইন্টারিয়াম গভর্নমেন্টকে বিষাক্ত করে তোলার জন্য আপনারা রাস্তায় নেমে যে আমাদেরকে বিভক্তি করার হীন চেষ্টা করছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এটা কি গণতন্ত্রের পক্ষের লোক হলেন? যদি গণতন্ত্রের পক্ষের লোক হয়ে থাকেন, কেন প্রফেসর মোহাম্মদ ইউনূসকে আজকে শঙ্কার মধ্যে পাঠাচ্ছেন? সে পিআর পদ্ধতি যদি আনতে হয়, বাংলাদেশের এই ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের কাছে যান, ভোট দিয়ে ওই সংসদে শেরে বাংলানগর ওই সংসদে যা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় যান, সংবিধান পরিবর্তন করে পিআর দেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে আরেক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান খান রিপন বলেন, ফেব্রুয়ারিতে ভোট না হলে ভারতের খপ্পরে পড়বে দেশ, তাই ষড়যন্ত্র প্রতিহতের বিকল্প নেই। আওয়ামী লীগ মনে করছে যদি নির্বাচন কোনোভাবে ঠেকিয়ে দেওয়া যায়, যদি কোনোভাবে বিলম্বিত করা যায়, তাহলে প্রফেসর মোহাম্মদ ইউনূস রাগে দুঃখে তিনি হয়তো ক্ষমতা ছেড়ে যাবেন, তারপর হয়তো ভারতের প্রেসক্রিপশনে এখানে অন্য কোনো সরকার ক্ষমতায় বসবে। নানা দফা দাবি নামে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছেন, মনে করছেন আরেকটু সময় পেলেই পেটে ক্ষুধা লাগবে এবং বেশি করে খেতে পারবেন, সেটা কিন্তু আমরা বুঝি। নয়াপল্টনে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, বিএনপির বিরুদ্ধে চক্রান্তের অংশ হিসেবে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে একটি মহল।
আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ নানা দাবিতে আন্দোলনের মাঝেই প্রাথমিক জোটের ঘোষণা দিতে পারে ইসলামী দলগুলো। তবে এটি চলমান আন্দোলনে বড় দলগুলোর আচরণের উপর নির্ভর করছে বলে মনে করেন কয়েকটি সংগঠনের নেতা। আর জোট গঠনে সর্বোচ্চ ছাড় দিতে রাজি বলে জানিয়েছেন জামাত সেক্রেটারি জেনারেল। বিস্তারিত জানাচ্ছেন শফিক মুন্সি। জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ বিভিন্ন দাবিতে কর্মসূচি নিয়ে রাজপথে বেশ কয়েকটি ইসলামী দল। রাজধানী ও বিভাগীয় শহরে আলাদা আলাদা বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন দলগুলোর নেতাকর্মীরা। প্রায় অভিন্ন দাবি নিয়ে আন্দোলনের মধ্যেই এবার আলোচনায় ইসলামী দলগুলোর নির্বাচনী জোট প্রসঙ্গ। চলতি বছরের শুরু থেকে বিভিন্ন কর্মসূচিতে একই মঞ্চে দেখা গেছে জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস সহ বিভিন্ন ইসলামী দলের শীর্ষ নেতাদের। নির্বাচনী সমঝোতার স্বার্থে গত এপ্রিল থেকে জামায়াত ছাড়া 5টি ইসলামী দলের মধ্যে হয়েছে লিয়াজো কমিটিও। এবার চলমান আন্দোলনের মধ্য দিয়ে নির্বাচনী প্রাথমিক জোট করার আভাস ইসলামী আন্দোলন বাংলাদেশ আমিরের। ইসলামী সমমনা দলগুলো অর্থাৎ ইসলামীর পক্ষে একটা বাক্স, আর সাথে সাথে যারা দেশপ্রেমিক রয়েছে তাদেরকে নিয়ে নির্বাচনে আমরা একটা সমঝোতা করার এই সিদ্ধান্ত এবং ঘোষণা আমাদের আগেই আছে। তারই একটা বর্তমানে যে যুগপথের মতো যে আন্দোলনগুলো চলছে তারই কিন্তু একটা বাস্তবতা, এটা আপনি বলতে পারেন। এদিকে আন্দোলনের মাঠ থেকেই প্রকাশ্যে আসতে পারে জোট, এমন দাবি বাংলাদেশ খেলাফত মজলিস মহাসচিবের। তবে অন্যরা বলছেন বড় দলগুলোর আচরণের ওপর অনেকটাই নির্ভর করছে জোট গঠনের সম্ভাবনা। অনেক সময় জোট বা অ্যালায়েন্স এগুলো টেবিলে বসে বসে কিন্তু করা হয়। আবার অনেক সময় জোট অ্যালায়েন্স রাজপথেও কি হয়, তৈরি হয়ে যায়। আমাদের দলীয় সিদ্ধান্ত এখন পর্যন্ত আমরা একটা বৃহত্তর ইসলামী জোট করব। আগামী নির্বাচনে আমরা ইসলামপন্থী সকল দল অথবা যে সকল দল ইসলামী দল নয় কিন্তু আমাদের সাথে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, আমরা সবাইকে নিয়ে একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করব। একই কাছাকাছি দাবি নিয়ে আমরা আন্দোলন করছি। মানে আপনি আন্দোলনের ময়দানে কীভাবে বিহেভ করছেন, আপনি কি আমার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, নাকি আপনি আপনার হিজিমনি দেখাচ্ছেন না? এটা তো আমি অনুভব করি যে আপনি হিজিমনি চেষ্টা করছেন। তাও তো একটা সন্দেহ হবে যে নির্বাচন করলে তো আপনি কি কাজ করবেন। এটার নেগেটিভ সাইড আর কি বলছি। এদিকে নির্বাচনী জোট গঠনে জামায়াত সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত বলে জানান দলটির সেক্রেটারি জেনারেল। আমরা ডোমিনেট করব না, আমরা বিগ ব্রাদারলি অ্যাটিটিউড দেখাবো না। আমাদের আসন সমঝোতার প্রশ্ন যখন আসবে তখন আমরা প্রয়োজনে আসন যেগুলো ছাড়া প্রয়োজন আমরা ছাড়ব। আমরা দলের মধ্যে কোনো কর্তৃত্ব, নেতৃত্ব, জোটের মধ্যে একটা বড় ভাই সুলভ বিগ ব্রাদারলি অ্যাটিটিউড আমাদের থাকবে না। এটা আমির জামাত বলেছেন এবং আমরা এটা আচরণে ওটা আমরা প্রমাণ করছি। ধর্মভিত্তিক নয় এমন কয়েকটি দলও নির্বাচনী জোটে যুক্ত হবে এমন আশা নেতাদের। আমাদের মধ্যে আলোচনা ছিল যে যারা আমরা এই সমস্ত শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাত 1:40 তাকে বহনকারী বিশেষ ফ্লাইট ঢাকা ত্যাগ করে। স্থানীয় সময় সোমবার বিকেলে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন সরকার প্রধান। এদিকে কয়েক ঘন্টা পর শুরু হচ্ছে বিশ্ব নেতাদের অংশগ্রহণে জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠক। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন বিশ্ব নেতাদের সামনে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন এজেন্ডা তুলে ধরবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্ক থেকে সে খবর জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বাংলাদেশ সময় রোববার রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরসঙ্গী হিসেবে আছেন অন্তর্বর্তী সরকারের 6 উপদেষ্টা সহ বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা। প্রধান উপদেষ্টার সফরের অগ্রবর্তী দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুদিন আগেই তিনি নিউ ইয়র্কে এসে পৌঁছান। রোববার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে সময় সংবাদকে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার তার বিভিন্ন কার্যক্রম ও পদক্ষেপ বিশ্ব দরবারে তুলে ধরবে। হাই লেভেল সেগমেন্ট যে 3-4 দিনে ওখানে 26 তারিখে উনি তার বক্তব্য রাখবেন। সেটা আপনারা তখন জানতে পারবেন যে এক্স্যাক্টলি কি। এটাতে তো ন্যাচারালি তার সরকারের যেই এজেন্ডা সেটা সম্বন্ধে উনি বলবেন, আন্তর্জাতিক বিষয়দের উপরে উনি বলবেন।
এগুলি তো থাকবেই। পররাষ্ট্র উপদেষ্টা জানান ২৬ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ডক্টর ইউনূস। পরদিন অভিবাসীদের সমাবেশে বক্তব্য রাখবেন। অধিবেশনের সাইডলাইনে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সাথেও বৈঠক করবেন সরকার প্রধান। দেখা হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও। এমনিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে তো একটা ওই যে ডিনার, যেটাতে উনি তো অ্যাটেন্ড করবেনই। এছাড়া কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে কখনোই দ্বিপাক্ষিক হয় না। এই একটা রিসেপশন উনি দেন যেখানে সবাই হাজির থাকে, সেখানেই তার সাথে দেখা হবে, হয়তো একটু সৌজন্য বিনিময় হবে, সেটা হতে পারে। এবছর জাতিসংঘের ৮০তম বার্ষিকী। এ উপলক্ষে উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিচ্ছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। এবারের সাধারণ পরিষদের অধিবেশনের প্রতিপাদ্য ব্যাটার টুগেদার 80 ইয়ার্স অ্যান্ড মোর ফর পিস, ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন ১৪০টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। এদের মধ্যে অনেকেই নিউ ইয়র্কে এসে পৌঁছেছেন। আর এ উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিউ ইয়র্কের ম্যানহাটান জুড়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। অরক্ষিত প্রেসে ব্যালট ছাপানো এবং একটি প্যানেলের পক্ষে ভোট দেয়া ব্যালট সরবরাহ সহ নানা অনিয়মের অভিযোগ করেন তারা। এছাড়া পোলিং অফিসার ও স্বেচ্ছাসেবকদের পক্ষপাত, দুষ্ট আচরণ সহ নানা অসঙ্গতি তুলে ধরেন। অনিয়মের বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা না আসা পর্যন্ত নির্বাচনকে বৈধতা দেওয়ার সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছে সংগঠনটি। ডাকসু নির্বাচনের দিন ভোটে নানা অনিয়মের অভিযোগ তোলে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল। নানা অসঙ্গতির কথা লিখিতভাবে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনকে। প্রায় ২ সপ্তাহ পর সোমবার আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে এলেন ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান ও জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম। মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে অরক্ষিত ছাপাখানায় ক্রমিক নম্বরবিহীন ব্যালট ছাপানোর নানা প্রমাণ তুলে ধরে নির্বাচনে কারচুপির অভিযোগ করেন তারা। ৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটের একটি ছাপাখানায় ডাকসু হল সংসদ নির্বাচনের বিপুল সংখ্যক ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় পাওয়া যায়। বেশ কয়েকটি কেন্দ্রে একটি প্যানেলের পক্ষে ভোট দেয়া ব্যালট পেপার সরবরাহ করারও অভিযোগ তোলে ছাত্রদল সমর্থিত প্যানেল। প্রার্থীরা বলেন, ভোট গ্রহণ ও গণনার সময় পোলিং এজেন্টদের যথাযথভাবে উপস্থিত থাকতে দেওয়া হয়নি। ভোটারকে নির্দিষ্ট প্যানেলের পক্ষে ভোট দেয়া ব্যালট পেপার সরবরাহ এবং ভোটার উপস্থিত হবার আগেই ভোটার তালিকায় উপস্থিতির স্বাক্ষর দিয়ে দেয়া সহ নানাবিধ জালিয়াতির সংবাদ নির্বাচন চলাকালীন সময়ে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। খোদ পোলিং অফিসাররাই নির্বাচনের আচরণবিধি জানতেন না বলে অভিযোগ করে ছাত্রদল বলছে, প্রার্থীদের কেন্দ্রে প্রবেশে বাধাসহ মবের মুখে ঠেলে দেওয়া হয়েছে। তো আমাদের যে ব্যালট পেপারগুলোর নাম্বারগুলো দিতে গিয়েও এই পোলিং অফিসাররা আমাদেরকে বারবার মবের শিকার করেছে। ভোটের হার সহ নানা অসঙ্গতির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করা হলেও তারা কালক্ষেপণ করছে বলে অভিযোগ করে ছাত্রদল বলছে, সুস্পষ্ট ব্যাখ্যা আসার আগ পর্যন্ত নির্বাচনকে বৈধতা দেওয়ার সুযোগ নেই। যতক্ষণ না পর্যন্ত সুষ্ঠু নির্বাচন এবং প্রশাসন তার অবস্থান ক্লিয়ার করতে না পারবে বিষয়গুলো নিয়ে, এই নির্বাচনকে তো আমাদের জায়গা থেকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই। প্রশাসনের পাশাপাশি বেশ কিছু শিক্ষক ও বিএনসিসি সহ কর্তৃপক্ষের নানা ভূমিকার সমালোচনা করেন ছাত্রদল নেতারা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে ডাকসু নির্বাচনের ৩ দিন আগেও পোষ্যকোটা পুনর্বহাল ও শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়। কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এমন অবস্থায় সুষ্ঠু পরিবেশ নেই দাবি করে নির্বাচন স্মারকলিপি দিয়েছে 4টি প্যানেল আর ভোট পেছানোর দাবি জানিয়েছে ছাত্রদল। সকালে শহীদ বুদ্ধিজীবী চত্বরে জড়ো হন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। তারা জানান, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক কোটা এখনও বহাল রয়েছে, এজন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বহাল রাখার দাবি জানান তারা। পাশাপাশি শনিবার উপাচার্যকে লাঞ্ছিত করার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এ পরিস্থিতিতে অনেক শিক্ষার্থী ক্যাম্পাস ত্যাগ করার
আসন্ন রাকসু নির্বাচনের স্বার্থে 4টি প্যানেল প্রধান নির্বাচন কমিশনারকে স্মারকলিপি প্রদান করেছেন। পাশাপাশি নির্বাচন পেছানোর দাবি জানিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। 912 জনের মধ্যে কেন্দ্রীয় সংসদের ভিপি প্রার্থী 23 জন ও জিএস প্রার্থী 21 জন আর হল সংসদের প্রার্থী 502 জন। এদিকে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে উত্তাল বিএম কলেজ। আগামীকালের মধ্যে রোড ম্যাপ না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বইছে ছাত্র সংসদ নির্বাচনের আমেজ। নির্বাচনী নানা প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যস্ত সময় পার করছেন নির্বাচন কমিশন ও শিক্ষার্থীরা। চাকসুর প্রাথমিক প্রার্থী তালিকায় ঘোষণা করা হয়েছে 912 জনের নাম। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের ভিপি পদে 23 জন ও জিএস পদে 21 জন সহ প্রাথমিকভাবে বৈধ প্রার্থীর সংখ্যা 410 জন আর হল সংসদে প্রার্থী 502 জন। প্রাথমিক তালিকায় যারা বাদ পড়েছেন প্রার্থিতা ফিরে পেতে 24 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন তারা। আর এ সময়ের মধ্যে কেউ চাইলে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। প্রার্থিতা যাদের কোনো কনফিউশন থাকবে, কোনো জটিলতা বা নির্বাচনের বিধির সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কিছু হলে আমরা প্রার্থীদের উপস্থিতি চাই। কালকে আমাদের রাশ থাকায় এবং আমরা অনেক সকাল 10টা থেকে প্রায় রাত পর্যন্ত আমাদের এই বাছাইয়ের কাজ করতে গিয়ে আমরা প্রার্থীদের ডাকতে পারি। আমরা আজকে তাদেরকে ডাকবো। 25 সেপ্টেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত প্রার্থী তালিকা আর 12 অক্টোবর হবে চাকসুর ভোট। এদিকে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সোমবার অবস্থান কর্মসূচি পালন করেন বরিশালের সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবারের মধ্যে রোডম্যাপ না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। যে কোনো মূল্যে আমাদের বাক্স অধিকার আদায় করে নিব। আমাদের সাধারণ শিক্ষার্থীরা আমাদের পাশে, সর্বদলীয় ছাত্র সংগঠনগুলো চাচ্ছে যে বাক্স নির্বাচন হোক। সবাই সমঝোতাটা চাই, বাক্স চাই, বাক্সুর বিকল্প নাই। আন্দোলনকারীরা জানান 2 যুগের বেশি সময় ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন না থাকায় নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন দক্ষিণাঞ্চলের অন্যতম নামী প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। আবাসন সংকট নিরসন সহ 15 দফা দাবিতে চট্টগ্রামে আন্দোলন করছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে বৃষ্টি উপেক্ষা করে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। ঘেরাও করে দাবি আদায়ে স্লোগান দিতে থাকেন তারা। শিক্ষার্থীদের দাবি ফিটনেসবিহীন গাড়ি ও চালক পরিহার করতে হবে। এছাড়া 24 ঘন্টা চিকিৎসা সেবা নিশ্চিতে ল্যাব ও ক্লাস সংকট নিরসন সহ 15 দফা দাবি জানানো হয়। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। শেষ হলো শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টের হত্যা মামলায় 48 জনের সাক্ষ্য ও জেরা। এদিন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক আলী আহসান জুনায়েদকে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। জেরায় সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ ইস্যুতে প্রশ্ন তোলেন তিনি। জবাবে সাক্ষী বলেন, ছাত্র জনতার আন্দোলন ছিল স্বতঃস্ফূর্ত। এছাড়া গণহত্যায় জড়িতদের বিচার দাবি করেন তিনি। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাল মামুনের বিরুদ্ধে জুলাই আগস্টের হত্যাযজ্ঞে মামলার 48তম সাক্ষী ছিলেন আন্দোলনের সংগঠক আলী হাসান জুনায়েদ। রোববার দেওয়া জবানবন্দির উপর সোমবার তাকে জেরা করে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। প্রশ্নবাণে জর্জরিত করা হয় তাকে। জুলাই আন্দোলন ছিল বৈধ সরকারকে উৎখাতে, আন্দোলনকারীরা ছিল ষড়যন্ত্রকারী। জেরার শেষ পর্যায়ে এমন প্রশ্ন ছুড়ে দেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। একটি বৈধ নির্বাচিত সরকারকে তার ক্ষমতা থেকে পদত্যাগ করানো বা অবৈধভাবে তাকে সরাইয়ে দেওয়ার জন্য যে সমস্ত পরিকল্পনা দীর্ঘদিনের ছিল সেইটিরই বহিঃপ্রকাশ। এবং আজকে যে সাক্ষ্য দিয়েছেন তিনি ছিলেন একজন সংগঠক, উনি সমন্বয়ক ছিলেন না। কিন্তু এই যে আন্দোলন সংগ্রাম ওনারা যারা যে আন্দোলন সংগ্রাম করেছেন, এর যে সংগঠক হিসেবে উনি অত্যন্ত মুখ্য ভূমিকা পালন করেছেন। আসামি পক্ষের এমন প্রশ্নে হতবাক সাক্ষীর কাঠগড়ায় দাঁড়ানো জুনায়েদ। জবাবে বলেন, এটি ছিল ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত বৈধ আন্দোলন। প্রেস ব্রিফিং এ শিক্ষার্থীদেরকে
রাজাকারের বাচ্চা নাতিপুতি বলে ব্যঙ্গ করেন, উপহাস করেন এবং আন্দোলনকারীদের জন্য এটা ছিল অত্যন্ত দুঃখের এবং ক্ষোভের। এই আন্দোলনের দাবি ছিল জাস্ট চাকরিতে যেন সমসুযোগ পাওয়া যায়, এরকম একটা দাবিতে গুলি চালিয়ে আন্দোলন দমন করার যে নীতি, এই নীতি আমরা দেখেছি হাসিনার কাছ থেকে এবং এরপরে আমরা বিভিন্ন ফোন কলের মধ্য দিয়ে প্রমাণ পেয়েছি। নির্মমভাবে হেলিকপ্টার থেকে গুলি করা হলো, মানে নানাভাবে গুলি করে আন্দোলনকারীদেরকে হত্যা করা হলো। সেখানে বলা হচ্ছে যে এগুলো ছিল ষড়যন্ত্র। এই মানসিকতা, এই যে আওয়ামী মানসিকতা, এই যে ফেসিবাদী মানসিকতা, এই ফেসিবাদী মানসিকতাকেই বাংলাদেশের মানুষ এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রত্যাখ্যান করেছে। 2024 সালের জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উত্তাল ঢেউ ছড়িয়ে পড়ে দেশের সব প্রান্তে। 4 আগস্ট ফেনীর মহিপাল চৌরাস্তার মোড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে ঘটনাস্থলে নিহত হন 10 জন। ওই ঘটনায় নিজেকে আহত দাবি করে শতাধিক মানুষের বিরুদ্ধে 13 মাস পর মামলা করেছেন এক যুবক। তবে উঠেছে মামলা বাণিজ্য ও হয়রানির অভিযোগ। এতে ক্ষুব্ধ রাজনৈতিক দলগুলো। মীর হোসেন রাসেলের ছবিতে আতিয়ার সজলের রিপোর্ট। 2024 সালের জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উত্তাল ঢেউ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। 4 আগস্ট সরকার পতনের আগের দিন ফেনীর মহিপালের চৌরাস্তায় আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে ঘটনাস্থলে নিহত হয় 10 জন, আহত হন শত শত মানুষ। 13 মাসেরও বেশি সময় পর চলতি বছরের 17 সেপ্টেম্বর ফেনীর সোনাগাজী উপজেলার বাসিন্দা মোহাম্মদ এনায়েতুল্লাহ ফেনীর আদালতে একটি মামলার আবেদন করেন। নিজেকে ছাত্রদল কর্মী ও জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছে দাবি করেন তিনি। 17 সেপ্টেম্বর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক এক সময় এক এক স্ববিরোধী বক্তব্য দিলে তৈরি হয় ধূম্রজাল। 24-টা নিচে আমি এই প্রথমত প্রাথমিক চিকিৎসা এখানে করায়, আবার আমার ঢাকাতে করাইছে। আপনি যে 24-এ গুলি খেয়েছিলেন, চিকিৎসা নিয়েছিলেন কোথায়? 24 সালেরটা আমি প্রাথমিক চিকিৎসা নেই, 24 সালেরটা আমি নিজে ঢাকাতে যা করেছি, আমার পার্সোনাল একটা। 23-এ যখন গুলিবিদ্ধ হয়েছেন তখন চিকিৎসা কোথায় নিয়েছেন? 23-টা আমি ঢাকাতে নিছি। ও, আর ওই যে 2023 সালে কি সাথে সাথে নিয়েছিলেন চিকিৎসা? ওইটার সাথে সাথে নিছি। জেলা ছাত্রদল থেকেও বলছে আপনাকে তারা চেনে না, বা নাম বিক্রি করছেন বলছে তারা। ভাই আমাকে সবাই চিনে, আমি যে কোন দল থেকে এই রাজপথে ছিলাম বা কখন ছিলাম সবাই জানে। অভিযোগ উঠেছে এনায়েতুল্লাহ মামলার কথা বলে চাঁদা দাবি করছেন, তবে তিনি বিএনপি বা অঙ্গ সংগঠনের কেউ না বলে জানান দলটির নেতারা। কোনো কমিটিতে আছে বলে আমি তাকে চিনি না। এখন 1 বছর পরে যারা মামলা করতেছে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের মামলাগুলা এই হত্যাকারীদেরকে বাঁচানোর জন্য, তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মামলাগুলো করতেছে। 13 মাস পর এমন মামলার পেছনে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। রাজনৈতিক দলগুলো এ ঘটনায় ক্ষুব্ধ। তারা বলছে বিচার চাওয়ার অধিকারকে পণ্য বানিয়ে ফেলা হচ্ছে। মামলাগুলোর কপিগুলা এই অনলাইনে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং জনে জনে গিয়ে হচ্ছে যে হুমকি দামকি দেওয়া হচ্ছে। একসময় যারা ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয় ছিল তারা বর্তমানে এই সকল মামলা বাণিজ্যের সাথে এবং অযথা হয়রানি করতেছে মানুষদেরকে। আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা। মূল হত্যা মামলাগুলো তদন্ত বিঘ্ন ঘটানোর পরিকল্পনা নিয়ে এই মামলাগুলো হচ্ছে বলে আমার বিশ্বাস। মামলা দেওয়ার নাম করে কারো কাছে টাকা পয়সা দাবি করে তাদেরকে আপনাদের তথ্য প্রমাণ থাকলে এভিডেন্স সহকারে আমাদের কাছে অভিযোগ জানান, আমরা তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। মামলায় 3 সাংবাদিক সহ কয়েকশো জনকে আসামি করা হয়েছে। অভ্যুত্থানে হতাহতের ঘটনায় ফেনীতে একাধিক মামলা হয়েছে, আর এ সকল মামলায় প্রকৃত অপরাধীরা যেমন আসামি হয়নি, পার পেয়ে গিয়েছে, আবার অনেক নিরপরাধীও আসামি হয়েছে, এমনটাই অভিযোগ বিভিন্ন মহলে। এ নিয়ে ক্ষোভ বাড়ছে। সবার দাবি যাতে অপরাধীরা পার পেয়ে না যায়, আবার নিরপরাধ কেউ এই মামলার আসামি হয়ে ভুক্তভোগী না হয়। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। এবার উচ্চ মাধ্যমিকের পাঠ্য বইয়েও আসছে পরিবর্তন। নির্দিষ্ট দল ও ব্যক্তির অতিরঞ্জিত বন্দনা পরিহার করে গণতান্ত্রিক আন্দোলনের নেতাদের অবদানকে যৌক্তিক রূপে উপস্থাপনের নির্দেশনা দিয়েছে এনসিটিবি। যুক্ত হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা। এছাড়া 2014, 18 এবং 24 সালের বিতর্কিত নির্বাচন স্থান পাচ্ছে বইয়ে। বিশেষজ্ঞরা বলছেন পাঠ্য বইকে গ্রহণযোগ্য করতে ইতিহাসের নির্মোহ উপস্থাপনা জরুরি। বিগত কয়েক বছরে প্রাথমিক ও মাধ্যমিকের মতো একাদশ ও দ্বাদশ শ্রেণীর বইয়েও যুক্ত হয়েছে নানা বিতর্কিত বিষয়বস্তু। মহান মুক্তিযুদ্ধ সহ গণতান্ত্রিক আন্দোলনে একটি রাজনৈতিক দল ও একক ব্যক্তিকে প্রাধান্য দিয়ে পাঠ্য বইয়ে অতিরঞ্জন ও ইতিহাস বিকৃতি দেখা গেছে।
2026 সালের একাদশ শ্রেণীর পাঠ্য বইকে গ্রহণযোগ্য করতে ইতিহাস, বাংলা, পৌরনীতি ও সুশাসন বইয়ে আসছে নানা পরিবর্তন। ন্যাশনাল কারিকুলাম কোঅর্ডিনেশন কমিটি NCCCর অনুমোদন সাপেক্ষে বিভিন্ন প্রকাশনীকে নানা নির্দেশনাও দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB। সবচেয়ে বড় পরিবর্তন আসছে পৌরনীতি ও সুশাসন বিষয়ে। প্রথম কয়েকটি অধ্যায়ে রাজনৈতিক নেতাদের অবদান সমানভাবে তুলে ধরার পাশাপাশি সংযোজন করা হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা। স্থান পাচ্ছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের উদ্দেশ্যে পাশ হওয়া বিতর্কিত পঞ্চদশ সংশোধনীর আলোচনা। সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধের ইতিহাসে উপেক্ষিত হয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় সবকিছু একটা দল এবং ব্যক্তি কেন্দ্রিক এটাকে পরিণত করা হয়েছিল। এই ধরনের ফেসিবাদ যেন তৈরি না হতে পারে সেইগুলোর জন্য এগুলো পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হওয়া দরকার। এছাড়া অষ্টম অধ্যায়ে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা অংশে 2008 সালের পাতানো নির্বাচন, 2014 ভোটের আগে 154 আসনে বিনা ভোটে প্রার্থীদের জয়, 2018 সালের রাতের ভোট এবং 2024 সালের ডামি নির্বাচনের কথা পাণ্ডুলিপিতে যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে আবার দলীয় সরকারের অধীনে 2014, 18, 24-এর যে নির্বাচনগুলো করেছে সেই নির্বাচনের মধ্য দিয়ে কার্যত বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেটাকে আবার পুরোপুরি হরণ করে নেওয়া হয়েছে। শিক্ষাবিদ ও কারিকুলাম বিশেষজ্ঞরা বলছেন, ফেসিবাদী শাসনামলে পাঠ্য বইয়ে নির্দিষ্ট দল ও ব্যক্তিবিশেষের অতিরঞ্জিত বন্দনায় গ্রহণযোগ্যতা হারিয়েছে পাঠ্য বই। তাই নির্মোহ বয়ানের উপস্থাপনা জরুরি। জাতীয় প্রত্যাশার উপর ভিত্তি করে আমাদের জাতীয় শিক্ষা দর্শন এস্টাবলিশ করতে হবে। সেই জাতীয় দর্শনকে অর্জন করবার জন্য আমাদেরকে প্রত্যেকটা শিক্ষা স্তরের জন্য ভিন্ন ভিন্ন জাতীয় শিক্ষার উদ্দেশ্য নির্ধারণ করতে হবে। আমাদের সেই শিক্ষার উদ্দেশ্যের উপর ভিত্তি করে আমাদের জাতীয় শিক্ষার নীতি গঠন করতে হবে। সেই জাতীয় শিক্ষার নীতির উপর ভিত্তি করে আমাদেরকে জাতীয় শিক্ষা ক্রম তৈরি করতে হবে প্রত্যেকটা স্তরের জন্য আলাদা আলাদা। তবে পাঠ্যপুস্তকের মতো জাতীয় ইস্যুতে ঐক্যমত্য না হলে কোনো পরিবর্তনই সমাধান আনবে না বলে মনে করছেন শিক্ষাবিদরা। তারা এই কাজগুলো করবে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। শারদীয় দুর্গাপূজা ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আগের চেয়ে আরও দৃঢ় হবে বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন আশ্রমে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি। উপদেষ্টা জানান, সারা দেশের 33,000 মণ্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে 80,000 স্বেচ্ছাসেবক কর্মী থাকবে। কোথাও নিরাপত্তা ঝুঁকির কোনো আশঙ্কা নেই বলেও মন্তব্য করেন তিনি। এবার পূজা খুবই ধর্মীয় গাম্ভীর্যের সাথে এবং খুব উৎসব মুখর হবে পূজা, এবং এটার ভিতরে কোনো ধরনের কোনো নিরাপত্তার কোনো শঙ্কা নেই। সব ধর্ম মিলে যেন এখানে একভাবে কাজ করতে পারে এই ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেক জায়গায় কিন্তু CCTVর ব্যবস্থা করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন তিনি। সকালে বিমান বাংলাদেশ সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন নূর। এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে বিদায় জানান। দলের মুখপাত্র ফারুক হাসান বলেন, নুরুল হক নূর দেশের বাইরে চিকিৎসা নিতে চাননি। দেশের চিকিৎসা ব্যবস্থায় আস্থা রয়েছে তার। তবে মেডিকেল বোর্ড জানিয়েছে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়ার বিকল্প নেই। গণ অধিকার পরিষদ সভাপতির চিকিৎসায় 4 থেকে 6 সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার নাকের যে হাড় ইতিমধ্যে ফ্র্যাকচার হয়েছে, নাজাল বোন ফ্র্যাকচার যেটাকে বলে, এটা আসলে বাংলাদেশে এটার কোনো অপারেশন সেভাবে হয় না। এই জন্যই মূলত ডাক্তারদের পরামর্শক্রমে তাকে উন্নত চিকিৎসার জন্য আমরা দলীয় এবং পারিবারিকভাবে তাকে আমরা বিদেশে পাঠানোর উদ্যোগ নেই। তার ওই ধারাবাহিকতায় আজকে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি চিকিৎসা নেবেন। ভোর থেকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে রাজধানী জুড়ে। রাস্তায় পানি জমে থাকায় বিপাকে পড়েন শিক্ষার্থী ও অফিসগামীরা। পুরান ঢাকার নাজিরা বাজারে জমে থাকা পানিতে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামীকাল থেকে কমে আসবে বৃষ্টি। সোমবার ভোর থেকেই মুষলধারে বৃষ্টি নামে রাজধানী জুড়ে। কয়েক ঘন্টা টানা বৃষ্টিতে তলিয়ে যায় বিভিন্ন এলাকা। মৌচাক, মালিবাগ, রাজারবাগ, খিলগাঁও, বাসাবো ও মুগদাসহ বিভিন্ন এলাকায় পানি জমে দুর্ভোগে পড়েন স্থানীয়রা।
কোথাও কোথাও হাঁটু পানি, কোথাও তার থেকে বেশি পানি জমে। গাড়ির ধীরগতিতে যানজটে পড়তে হয় স্কুল, কলেজ ও অফিসগামীদের। পানি ঢুকে বাইক ও অটোরিকশা বন্ধ হয়ে বিপাকে পড়েন অনেকেই। পুরোটা রাস্তা হচ্ছে পানি জমা এবং আমাদের অফিসিয়াল যে ড্রেসগুলো আছে সেখানে কাদা, এবং পুরো আমাদের বাসা থেকে শুরু করে আমাদের অফিস পর্যন্ত আসতে প্রত্যেকটা মানুষের খুবই দুর্ভোগ পথে হচ্ছে। হাঁটু পর্যন্ত পানি, অনেক পথ পাড়ি দিয়ে আসতে হয়, অনেক ম্যানহোলের ডাকনা নাই, অনেক দুর্ভোগ পথে হইতেছে। পুরান ঢাকার বংশাল, নাজিরা বাজার ও চকবাজার সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েন মানুষ। নাজিরা বাজার এলাকায় জমে থাকা পানিতে বিদ্যুতায়িত হয়ে আমিন নামে বাইসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। তার ব্যক্তিগত কাজে যাওয়ার পথে রাস্তা তো পানির মধ্যে ডুবে গেছে, পানির মধ্যে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ওদিকে পড়ে গেছে। তখন জীবিত ছিল, পড়ে গেছে, তখন এলাকার মানুষ তাকে বাস দিয়ে টেনে নিয়ে সাইডে নিয়ে পরে হাসপাতালে ওরা নিয়ে আসে। পরে আমরা সরাসরি হাসপাতালে আসছি, পরে এসে দেখি যে মৃত্যু। পানিতে ডুবে যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 1-এর কয়েকটি সড়কও। দক্ষিণ খানের আশকোনায় খানাখন্দে ভরা সড়কগুলো ছিল পানিতে নিমজ্জিত। আবহাওয়া অধিদপ্তর বলছে, বর্ষা মৌসুমের শেষ সময় বলে এমন বৃষ্টিপাত হচ্ছে। 15 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু প্রায় 62% বৃষ্টিপাত কম ছিল, এবং আজকে যেটা আমি হিসাব করে দেখলাম, আজকে 21 তারিখ পর্যন্ত অর্থাৎ গতকাল পর্যন্ত বৃষ্টিপাত এখনও সারা দেশে 32% কিন্তু কম আছে। তবে এই বৃষ্টিপাতটা কিন্তু কমে যাবে। ইতিমধ্যে কিন্তু বৃষ্টি কমে গেছে, ঢাকাতেও কমে গেছে, এবং আগামীকালকে তো বৃষ্টি অনেকটা কমে আসবে। আগামীকাল থেকে বৃষ্টি কমে আসবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে নাজিরা বাজারে আছেন সহকর্মী শাহিন আলম, সরাসরি যাব তার কাছে। শাহিন, গতকাল রাতে এবং আজকে সকালে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির পানি এখন পর্যন্ত অপসারণ হয়নি রাজধানীর এই নাজিরা বাজার এলাকায়। আমরা এখানে সকাল থেকে দুপুর পর্যন্ত দেখেছি এই এলাকার মানুষের ভোগান্তি চরমে গিয়ে পৌঁছেছে, এবং এই পুরো বাজার জুড়ে বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে যারা এই রাস্তাগুলো ব্যবহার করছেন তারা চরম ভোগান্তিতে পড়ছেন। বিশেষ করে সকালে দেখেছি যারা স্কুল কলেজগামী যারা স্টুডেন্ট রয়েছেন তারা আসলে যারা জায়গায় যেতে অনেক গন্তব্যে পৌঁছাতে অনেক সময় তাদের লাগছে। পাশাপাশি যদি বলি যে এই জায়গায় কিন্তু সকালে একজন আসলে বিদ্যুতের খুঁটির সঙ্গে বিদ্যুতায়িত হয়ে এখানে একজন মারা গেছেন। স্থানীয়রা তাকে যখন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যায়, সেখানকার ডাক্তাররা তাকে আসলে মৃত ঘোষণা করেন। এবং এখানকার এলাকার মানুষের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটি বলছে যে এই এলাকাতে আসলে এখানকার এই যে ভোগান্তি জলাবদ্ধতার এটি আসলে নিত্যদিনের। অতীতেও আসলে এখানে যখন সামান্য বৃষ্টি হয়, অল্প বৃষ্টিতে এখানকার এই এলাকার বিভিন্ন জায়গার রাস্তাগুলোতে এখানে কোথাও কোথাও হাঁটু এবং কোমর পর্যন্ত পানি উঠে যায়। এতে করে আসলে যেটি হয় যে এখানে যারা এই এলাকার বাসিন্দা তারা চরম ভোগান্তির মধ্যে পড়েন, এবং সংশ্লিষ্ট যারা থাকেন এখানকার আসলে তারা এখন পর্যন্ত এই সমস্যার আসলে কোনো প্রতিকার তারা চেয়েও তারা পান না। যদি বলা যায় যে এই এলাকার এই যে জলাবদ্ধতার এই ভোগান্তি সেটি আজকের নয়, এই এলাকার মানুষ বলছেন এটি অনেক আগ থেকে আসলে এই ভোগান্তি তারা বয়ে নিয়ে বেড়াচ্ছেন, এবং এই সমস্যা সমাধানের আসলে ড্রেনেজ ব্যবস্থা সমাধানের কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান এলাকাবাসীর। তো এই ছিল আমার কাছে রাজধানীর নাজিরা বাজার থেকে জলাবদ্ধতার সর্বশেষ খবর। রাজধানীর নাজিরা বাজার থেকে সহকর্মী শাহিন আলম। পরিবহন শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে রাজশাহী বিভাগের 3 জেলা থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটগামী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বিকল্প উপায়ে গন্তব্যে যেতে দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে তাদের। ব্যাগ হাতে কাউন্টারের সামনে যাত্রীরা, এর মধ্যেই শাটার লাগিয়ে চলে যান কাউন্টারের লোকজন। বেতন বাড়ানোর দাবিতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটগামী বাস চলাচল বন্ধ রেখেছেন তারা। পরিবহন শ্রমিকদের অভিযোগ, রাজশাহী ঢাকা রুটের স্টাফদের বেতন কম। প্রতিটি ট্রিপে একজন চালক 1100 থেকে 1250 টাকা, সুপারভাইজার 500 টাকা এবং চালকের সহকারী 400 টাকা পান। কিন্তু প্রতি ট্রিপে চালকের বেতন কমপক্ষে 2000 টাকা করার দাবি তাদের। শুধু আশ্বাস নয়, দাবির বাস্তবায়ন দেখতে চান আন্দোলনকারীরা। আমাদের যে কথাবার্তা ছিল বেতন করাকে তাতে আমাদের সাথে মিলে আসে নাই। আমাদের গ্যাজেটে যেটা ভাড়া বেতন আছে আমরা সেটাই দাবি, এছাড়া আর কোনো কিছু দাবি নাই। আমাদের দাবি সভা যদি মালিকানা না মানে
আমার তো কর্মসূচি চলবে। বাস চলাচল বন্ধ থাকায় গন্তব্যে যেতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। বিকল্প উপায়ে যেতে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে তাদের। আমার ননদ অসুস্থ, একবারে লাইট সাপোর্ট আমি যাবো দেখতে পাই না। মুন্সিগঞ্জ যাবো ইমার্জেন্সি চিকিৎসা করুন, অনায়াসা দেখে গাড়ি বন্ধ, তাতে আমার ভোগান্তি হচ্ছে। প্রত্যেকটা কাউন্টারে ঘুরে ঘুরে কোনো কাউন্টারে টিকিট পেলাম না। এদিকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত বাস বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। রাজনৈতিক বা অরাজনৈতিক কারণে যারা কোনো নীতি সহায়তা পায়নি সেসব শিল্প ও উৎপাদক প্রতিষ্ঠানকে অগ্রাধিকার রেখে এবারও নির্বাচনের আগে খেলাপি ঋণ পুনঃতফসিলের সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। 30 জুন পর্যন্ত ঋণের উপর 2% হারে নগদ জমা দিয়ে এই সুযোগ পাবে প্রতিষ্ঠানগুলো। অর্থনীতিবিদদের মতে রাজনীতি বা নির্বাচনে অংশ নেয়ার সুবিধা নেওয়া যেন প্রাধান্য না পায় পুনঃতফসিলের আড়ালে। বাংলাদেশ ব্যাংক বলছে আগের আমলের মতো রাজনৈতিক মাপকাঠি প্রাধান্য পাবে না। সিলিয়া সুলতানের রিপোর্ট। কখনো কোভিড, কখনো ইউক্রেন রাশিয়া যুদ্ধের হাওয়ায় দুর্বল অর্থনীতি, অথবা রাজনৈতিক বা অরাজনৈতিক হাওয়ায় কাজ হারিয়েছেন হাজার হাজার মানুষ। বন্ধ হয়েছে অনেক কারখানা, ব্যবসায়িক চুক্তি বাতিল হয়ে কর্মহীন হয়ে এখন পথে পথে ঘুরে উত্তরের খোঁজে টাঙ্গাইলের আবু সাইদ, টেকনাফের কায়সার হামিদ, সাতক্ষীরার মনিরুল এখন ঢাকায়। 19 তারিখ বিকাল 5টা পর্যন্ত আমরা সেবা দিয়েছি, তখন পর্যন্ত আমরা জানি নাই যে আমাদের সেবাটা বন্ধ করা হবে। অর্থনীতির উপাদান একটি আরেকটির সাথে যুক্ত। যুদ্ধ বা আনন্দ সংক্রমণের মতো ছড়াতে থাকে এক দেশ থেকে আরেক দেশে। মানুষের ঘরে পৌঁছে যায় অতিথির অতিথি হয়ে, কখনো জ্বালানি, কখনো পরিবহনের খরচের নামে, অথবা বাজারের থলেতে মূল্যস্ফীতির চাপ হয়ে। অর্থনীতির এমন পরিস্থিতিতে একমাত্র কাজের নিশ্চয়তা হতে পারে নিরাপত্তার ঢাল। কর্মসংস্থান ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বাঁচাতে এবারও নীতি সহায়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। তবে খেলাপি ঋণ পুনঃতফসিলের এই সুযোগ প্রাতিষ্ঠানিক সুবিধার আড়ালে যেন রাজনৈতিক সুবিধার ঢাল না হয় সেদিকে কঠোর হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। ভালো ব্যবসায়ী না, দুষ্ট ব্যবসায়ী এবং ইলেকশন করার জন্য হয়তো সে কোনো রকম এটারও কিছু কন্ডিশন দেওয়া উচিত। অগ্রগতিটাও যাতে মনিটর করা হয়, সে কি এটা ব্যবসায় সে ফিরে আসছে কিনা, তার কলকারখানা সে চালু করছে কিনা, নাকি কোনো একটা উদ্দেশ্যকে সামনে রেখে সে এটি করেছে। বৈশ্বিক অভিঘাত ও বৈদেশিক মুদ্রার বিপরীতে দেশি টাকার বিনিময় হার অপ্রত্যাশিতভাবে কমে যাওয়ায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা এই সহায়তা পাবেন। পূর্বে সচ্ছলদের জন্য এই সুবিধা ইন্ট্রোডিউস করা হয়েছিল, যাদের ঋণ খেলাপি হওয়ারই কথা না, মানে টু সাম এক্সটেন্ট বলতে হয় অনেকে উইলফুল ডিফল্টার। প্রফেশনাল ব্যাংকাররা ব্যাংক পরিচালনা করবে সব ধরনের রাজনৈতিক প্রভাবের বা রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে। এবারের নীতির আওতায় 2 বছরের গ্রেস পিরিয়ড সহ 10 বছর সময় পাওয়া যাবে ঋণ পরিশোধে। 300 কোটি টাকা বা তার বেশি ঋণের ক্ষেত্রে নীতি সহায়তা নিতে বাছাই কমিটির কাছে আবেদন করতে হবে প্রতিষ্ঠানগুলোকে। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সুকুক ও বন্ড বাজার মানুষের দৌড় গোড়ায় পৌঁছে দিতে ট্রেজারি বন্ডের অংশীদারিত্ব বাড়ানোর তাগিদ দিয়েছেন গভর্নর। এক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়কে অনুঘটকের ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি। আর অর্থ উপদেষ্টা বলেছেন, বন্ড বাজারে বিনিয়োগ বাড়াতে দূর করতে হবে কর ভীতি। গত কয়েক বছরে জ্বালানি, সার প্রকল্পে অবকাঠামো ও বন্দর নির্মাণে আর্থিক ঘাটতি পূরণ করতে ট্রেজারি বন্ড ও সুকুকের মাধ্যমে অর্থ সংস্থানের ব্যবস্থা করে সরকার। তবে অর্থনীতিতে বন্ড বাজারের অংশীদারিত্ব 1%-ও কম হওয়ায় খাতটি এখনও জনপ্রিয় নয়। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ব্যাংক খাতে নির্ভরশীলতা এর জন্য দায়ী। এছাড়া ট্রেজারি বন্ড ও বাণিজ্যিক বন্ডের বাজার পৃথক নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের অধীনে থাকায় বাণিজ্যিক বন্ড নিজেদের অংশীদারিত্ব বাড়াতে অনাগ্রহী বলে মত বিশ্লেষকদের। এমন অবস্থায় মেট্রো রেল, দ্বিতীয় পদ্মা সেতু এবং সরকারের বৃহৎ অবকাঠামো নির্মাণ পরিকল্পনায় বন্ড বাজারের অংশীদারিত্ব বাড়াতে অর্থ মন্ত্রণালয়ের অনুঘটকের ভূমিকা পালন জরুরি বলে জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। কর্পোরেট বন্ড মার্কেট নিয়ে আমরা কাজ করছি। বাংলাদেশ ব্যাংক অ্যান্ড সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আমরা একটা রিপোর্ট তৈরি করেছি, খুব শীঘ্রই সেটা আমরা সরকারের কাছে পেশ করতে যাচ্ছি। বন্ড এবং গভর্নমেন্ট বন্ডের চাহিদা কিভাবে বাড়ানো যায় সেই দিকে আমরা পলিসিগত স্পেসিফিক রিকমেন্ডেশন করব। রোববার রাজধানীর নিকুঞ্জে এক আলোচনায় অর্থোপদেষ্টা জানান, সাধারণ মানুষকে বন্ড বাজারে বিনিয়োগে আগ্রহী করতে কর সংস্কারের প্রয়োজন হবে। একই সঙ্গে কর ভীতিও দূর করতে হবে। আমরা ট্যাক্স দেই, সেবাটা পাই, তখন লোকজন তো একটু গোসা করবে, তাই না? ট্যাক্স দিলাম, আমি
পাই না। সেটার জন্য আমি প্রায় বলি ট্যাক্স অফিসিয়ালদের, এনবিআর অফিসিয়ালদের বলছি, ভাই একটু সেবা দেন, সেবা ভালো দিলে আপনার ট্যাক্স ফিটাও বেশি দেবে। সারা বিশ্বে বন্ড বাজারের অংশীদারিত্ব 24%-এর বেশি। 12% অংশীদারিত্ব থাকলে যে কোনো দেশের আর্থিক কাঠামো শক্তিশালী হিসেবে ধরা হয়। দেশে সুকুক ও বন্ড বাজার শক্তিশালী হলে শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগেও ভূমিকা রাখবে বলে মত আলোচকদের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। জলবায়ু সহিষ্ণু ধানের বীজ উদ্ভাবন করে দক্ষিণাঞ্চলের কৃষকদের সুখবর দিয়েছে কৃষি গবেষণা দপ্তর। BRI-109 নামে ধানের জাতে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে দাবি গবেষকদের। 130 থেকে 180 সেন্টিমিটার লম্বা হওয়ায় জোয়ারের পানিতে টানা 21 দিন যেমন বেঁচে থাকে, তেমনি ফসল পরিপক্ক হয়ে 145 থেকে 147 দিনের মধ্যে কাটা যায়। হেক্টর প্রতি 6.5 মেট্রিক টন ফসল কৃষক ঘরে তুলতে পারবে বলে আশা তাদের। সুমন হাসানের ছবিতে অপূর্ব অপুর রিপোর্ট। বরিশাল সহ দক্ষিণাঞ্চলে প্রায় প্রতি বছর বন্যা, জলোচ্ছ্বাস, উঁচু জোয়ার আর নিচু জমিতে দীর্ঘদিন পানি জমে থাকায় ধানের চারা নষ্ট হয়। মারাত্মক ক্ষতির মুখে আমন চাষ করে কৃষক তার মূলধনও অনেক সময় ঘরে তুলতে পারে না। তবে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট প্রায় 2 দশকের গবেষণায় উদ্ভাবন করেছে নতুন প্রজাতির উপকূল সহনশীল ধান BRI-109। মাঠ পর্যায়ে পরীক্ষামূলকভাবে চাষ শেষ। প্রথম বছরই স্থানীয় জাতের তুলনায় দ্বিগুণ ফলন এসেছে এই নতুন জাতের ধানের আবাদ থেকে। আগে আমন লাগাইতাম, লোকাল আমন, তার চাইতে এখন বর্তমানে BRI ধান 109 উচ্চ ফলনশীল। ফলন ভালো হয় আগের সামনে, আগে যে হইতে আর সামনে ফলন এবার বৃদ্ধি হয়েছে। এ ধানের প্রধান বৈশিষ্ট্য হলো উপকূলের জলমগ্ন পরিবেশ সহনশীল। টানা 21 দিন পানির নিচে থাকলেও নষ্ট হয় না। BRI ধান 109 একটি স্পেশাল জাত, যেটার একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে এটা আপনার জলমগ্নতা সহনশীল। নতুন উদ্ভাবিত BRI টেকনোলজি ব্যবহার করে তার অর্থনৈতিকভাবে যেভাবে লাভবান হবে, সেক্ষেত্রে দেখা যায় খাদ্য সংসমৃদ্ধ আসবে। বরিশাল অঞ্চলের উপযোগী 2002 সাল থেকে গবেষণা শুরু করে অবশেষে সফলতা আসে। এটি দক্ষিণ অঞ্চলে কৃষকদের দীর্ঘদিনের হতাশা কাটিয়ে ভাগ্য বদলের হাতিয়ার হয়ে উঠতে পারে বলে আশা গবেষকদের। কৃষকের যে চাহিদা মোটা ধান, এটা মোটা ধান, জোয়ার ভাটার পানি আসবে, পানির ভিতর চুবানি খেয়ে থাকবে, ধান নষ্ট হবে না। এটা হচ্ছে যে এই জাতটার ভিতর প্রধান বৈশিষ্ট্য। স্থানীয় জাতের যেখানে হেক্টর প্রতি 3 টন ফলন হয়, আমার এখানে সেটা 6 টন ফলন হবে, দ্বিগুণ ফলন হবে। নতুন জাতের এ ধান পরিপক্ক হয়ে 145 থেকে 147 দিনের মধ্যে কাটা যায়। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। দেশের বাইরের খবর। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে 4 দেশের আনুষ্ঠানিক স্বীকৃতি জানানোকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এটি চূড়ান্ত স্বাধীনতা প্রাপ্তির ক্ষেত্রে একটি পদক্ষেপ। বিশ্লেষকদের ধারণা, জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনের রাষ্ট্র ও সরকার প্রধানদের বিতর্কে উত্তাপ ছড়াবে ফিলিস্তিনের স্বাধীনতা ইস্যু। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। এ যেন অকল্পনীয় ভয়াবহতা। 75 বছরেরও বেশি সময় ধরে নির্যাতিত ফিলিস্তিন ভূখণ্ডের মানুষ। প্রায় 2 বছর আগে 2023 সালের 7 অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত 65,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। শুধু শিশু হতাহত হয়েছে 250,000-এরও বেশি। হত্যাযজ্ঞ আর মানবাধিকার লঙ্ঘনের এমন ঘটনায় স্তম্ভিত বিশ্ববাসী। এমন পরিস্থিতিতে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে প্রভাবশালী যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল। একদিনে ফিলিস্তিনকে 4 দেশের স্বীকৃতি দেওয়ার ঘটনাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর ইসরায়েল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চাইলেও তা প্রত্যাখ্যান করে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানায় ঢাকা। গত 5 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ সেই অবস্থান ধরে রেখেছে। ফিলিস্তিন ওয়েলকাম করে, মুসলিম বিশ্ব ওয়েলকাম করে, কিন্তু বাংলাদেশ বিশেষত যেহেতু আমরা সবসময়ই ফিলিস্তিনের পক্ষে ছিলাম, ফিলিস্তিনের জনগণকে সমর্থন করে এসেছি, কাজে আমাদের জন্য এটা একটা, আমি মনে করি যে আমরা এটাকে ওয়েলকাম করি এবং একটা সুখবর। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের স্বীকৃতির মধ্য দিয়ে 150-এরও বেশি দেশের প্রত্যক্ষ সমর্থন পেলেন স্বাধীনতাকামী ফিলিস্তিনিরা। এটি স্বাধীন রাষ্ট্র গঠনে ভূমিকা রাখলেও ফিলিস্তিন জনগণকে আরও অনেক পথ পাড়ি দিতে হবে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। যুক্তরাজ্যে তো ফিলিস্তিনের প্রতি সমর্থন এতটা অ্যাবসলিউট না, আমরা জানি যে এমনকি খুব সম্প্রতিও তাদের স্টেটমেন্টে, গাজা নিয়ে যে স্টেটমেন্ট, সেখানে অনেক কিছু আরও চাওয়ার মতো ছিল, কিন্তু তারপরেও
তারা যে এত বড় একটা স্টেপ নিতে পেরেছে আমি মনে করি এর জন্য আমি সাধুবাদ দিই। বিশ্বের আরেক প্রভাবশালী পশ্চিমা দেশ ফ্রান্স শিগগিরই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে জানিয়েছে। এটি হলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য দেশের মধ্যে 4টিরই স্বীকৃতি পাবে ফিলিস্তিন। বিশ্লেষকরা বলছেন জাতিসংঘের সাধারণ পরিষদের এবারের অধিবেশন ফিলিস্তিন ইস্যুতে উত্তপ্ত হবে। যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর এই দাবিটি আরও জোরালো হলো, যে উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশও। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। খেলার খবর শেষ পর্যন্ত আদালতেই গেল বিসিবি নির্বাচন। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে সভাপতি আমিরুল ইসলাম বুলবুলের চিঠি অবৈধ ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর তালিকা পাঠানোর নির্দেশনা চেয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের চিঠি দিয়েছিলেন আমিরুল ইসলাম বুলবুল। সেই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিট হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ ঘোষিত অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর না দেয়ায় সেগুলো বাতিল করেছেন বিসিবি সভাপতি। পরবর্তীতে নিজে স্বাক্ষর করে অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়েছেন বুলবুল। যদিও গঠনতন্ত্রের 12.7 ধারা অনুযায়ী পুনরায় কাউন্সিলর পাঠানোর সুযোগ নেই। এছাড়া বিসিবি সভাপতিও এমন নির্দেশ দেওয়ার ক্ষমতা রাখেন না। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত জেলা, বিভাগ ও ক্লাব থেকে কাউন্সিলর পাঠানোর সময়। এরপর 6:30টায় কাউন্সিলর তালিকা চূড়ান্ত করতে সভায় বসার কথা রয়েছে বিসিবি পরিচালনা পর্ষদের। আগামী 6 অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা বিসিবি নির্বাচন। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, এরপরই জানা যাবে কার হাতে উঠবে বর্ষসেরা ফুটবলার ব্যালন ডিওরের খেতাব। চ্যাম্পিয়ন্স লিগ জিতে দৌড়ে সবার চেয়ে এগিয়ে ওসমান দেমবেলে, তবে সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না বার্সা ফরওয়ার্ড রাফিনিয়ার। আলোচনায় লামিন ইয়ামাল থাকলেও এই ফুটবলার বিষয় কিছুটা পিছিয়ে। প্যারিসের বিখ্যাত থিয়েটার দো শাতলিয়েতে ব্যালন ডিওরের আনুষ্ঠানিকতা শুরু হবে আজ মধ্যরাতে। এবারের ব্যালন ডিওর নিয়ে বিতর্ক নেই গেলবারের মতো, তার চেয়ে বরং হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। একটা সময় মনেই হচ্ছিল বহু বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে রাফিনিয়ার হাত ধরে বর্ষসেরা ফুটবলারের সবচেয়ে মর্যাদার আর গ্রহণযোগ্য পুরস্কার যাবে ব্রাজিলে। তবে পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে শেষ মুহূর্তে সব সমীকরণ বদলে দিয়েছেন ওসমান দেমবেলে। আলোচনার টেবিলে আগামী তারকা লামিন ইয়ামালকে নিয়েও ঝড় উঠেছে বেশ। সম্পূর্ণ নতুন কারো হাতে যে ব্যালন ডিওর উঠতে চলেছে তা নিশ্চিত শতভাগ। যে রেসে সবার চেয়ে এগিয়ে ওসমান দেমবেলে। চ্যাম্পিয়ন্স লিগ জিতে পিএসজির ইতিহাস রচনার পেছনে বড় অবদান রয়েছে এই ফ্রেঞ্চ তারকার। ইউরোপ সেরার আসরে 15 ম্যাচ খেলে করেছেন 8 গোল। পুরো সিজনে 53 ম্যাচ খেলে দেমবেলে স্কোর করেছেন 35টি, অ্যাসিস্ট ছিল আরও 16টি। গেল মৌসুমে নতুন এক ফুটবল বিশ্বের উত্থান দেখেছে ক্লাব বিশ্ব। ফুটবল ক্লাব বার্সেলোনার ঘরোয়া ট্রেবল জয়ে যার ছিল অসামান্য অবদান। 55 ম্যাচে তার 18 গোল অনেকের কাছেই হয়তো সামান্য, কিন্তু যদি বলা হয় এর সঙ্গে ছিল আরও 25টি অ্যাসিস্ট, তবে বিবেচনায় নিতেই হবে আগামীর তারকাকে। তবে বয়স আর পারফরমেন্স বিবেচনায় হয়তোবা সরাসরি ব্যালন ডিওর জয়ের বদলে তাকে সেরা উদীয়মানের তালিকায় রাখবেন বোদ্ধারা। ব্যালন ডিওর জয়ের মর্যাদার এই 30 জনের তালিকায় মো সালাহ, হ্যারি কেইনদের মতো বড় তারকাদের নাম থাকলেও এবার সম্ভাবনা ঘুরপাক খাচ্ছে উপরে আলোচনা করা এই 3 জনকে ঘিরেই। সে যাই হোক, নতুন বর্ষসেরাকে বরণ করে নিতে প্রস্তুত প্যারিসের বিখ্যাত থিয়েটার দো শাতলিয়ে। মর্যাদার এই মঞ্চে এবার উপস্থাপনা করবেন ব্যালন ডিওর জয়ী সাবেক ডাচ ফুটবলার রুজ গুলিট। তার সঙ্গে আলো ছড়াবেন ব্রিটিশ সংবাদ উপস্থাপিকা এবং ক্রীড়া সাংবাদিক কেট স্কট। টানা 4র্থবারের মতো ক্যালেন্ডার ইয়ারের পরিবর্তে এবারও ব্যালন ডিওর জয়ীর নাম ঘোষণা করা হবে সিজন পারফরমেন্স বিবেচনায়। এবার নতুন করে যেখানে আছে ক্লাব বিশ্বকাপের হিসেব নিকেশ। এস এম ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। নির্বাচনকে শঙ্কায় ফেলতে আন্দোলন, গণতন্ত্রের পক্ষে নয়। পিআর চাইলে নির্বাচনে জিতে আসার আহ্বান বিএনপির। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ ভারতের খপ্পরে পড়ার শঙ্কা। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ প্রায় অভিন্ন দাবিতে আন্দোলনে কয়েকটি ইসলামী দল। রাজপথ থেকে নির্বাচনী জোট ঘোষণার আভাস। শরিকদের সর্বোচ্চ ছাড় দিতে রাজি জামাত। এবং পরিবেশ নিশ্চিতের পর রাকসু নির্বাচন দাবি ছাত্রদল সহ 5টি প্যানেলের। বিকেলে জরুরি বৈঠকে হবে সিদ্ধান্ত। অনিয়মের ব্যাখ্যা না দেয়ায় রাকসু নির্বাচনের বৈধতা নেই দাবি আবিদের।
এছাড়া দুপুরের সময়ে এরপর সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মাহাদি ধ্রুব। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।